বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে তোমাদের এসএসসির কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায় জীবাশ্মর 2 নম্বর লেকচার মানে পার্ট 2 এর লেকচার শুরু হবে। পার্ট 1-এ আমরা জৈব যৌগের নামকরণ শিখছি, তারপরে নর্মাল কিছু সূত্র আমরা দেখছিলাম যে কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকেন এগুলি প্রস্তুত করা যায়, আবার অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন, তারপর অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করা হয়। তো ওই সূত্রগুলির পর এখন আমরা নতুন কিছু সূত্র শিখব। একদম সহজ জিনিস। যে সূত্রগুলি কি, যে অ্যালকোহলকে যদি জারণ করা হয়, তো জারণ এখানে কি দিয়ে করা হবে? জাইমান অক্সিজেন দিয়ে। মানে এই যে আমি অক্সিজেন লিখছি এবং এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় রাখছি, এই যে এই জিনিসটা, এটা বলা হবে জাইমান অক্সিজেন। এবং এই জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া মানেই জারণ। হ্যাঁ, এইটার ডিটেলস ব্যাখ্যা জানার দরকার নেই, নর্মালি কিভাবে করতে হয় ওই জিনিসটাই তোমরা জানো। তো এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এইটা হচ্ছে জারণ প্রক্রিয়া। অ্যালকোহলকে আমি জারণ করব কার মাধ্যমে? জাইমান অক্সিজেনের মাধ্যমে। জাইমান অক্সিজেন কোত্থেকে আসবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এবং KOH, এই দুইটা জিনিসের বিক্রিয়ার মাধ্যমে জাইমান অক্সিজেনটা আসবে। তাই এই বিক্রিয়াটা এই তোমার এইখানে এই যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি, এই জারণ করার ক্ষেত্রে এই বিক্রিয়াটা তোমাকে দেখাই দিতে হবে বা এই বিক্রিয়া উল্লেখ করতে হবে যে আসলে জাইমান অক্সিজেন কোত্থেকে আসতেছে। তো অ্যালকোহলকে আমি জারণ করতেছি, জারণ করলে হয় অ্যালডিহাইড। জারণ কে করে? জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন কোত্থেকে আসে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, এদের মধ্যকার বিক্রিয়ায় তোমার জাইমান অক্সিজেনটা আসে আর কি, যার মাধ্যমে জারণ ঘটে। ঠিক একইভাবে আমি অ্যালডিহাইডকে জারণ করব জাইমান অক্সিজেনের মাধ্যমে, ওই একই বিক্রিয়া থেকে জাইমান অক্সিজেনটা আসবে। এখন অ্যালডিহাইডকে জারণ করলে কি হবে? অ্যালডিহাইডকে জারণ করলে আসবে হচ্ছে জৈব অ্যাসিড। হ্যাঁ, তো একদম নর্মাল একটা প্রক্রিয়া বুঝতে পারলাম আমরা যে অ্যালকোহলকে জারণ করলে হয় অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডকে জারণ করলে হয় তোমার জৈব অ্যাসিড। ঠিক আছে, ঠিক এইটার বিপরীত হবে। বিপরীত কি? যদি আমি জৈব অ্যাসিডকে বিজারণ করি তাহলে পাবো অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে যদি বিজারণ করি তাহলে আমি কি পাবো? অ্যালকোহল। তাহলে জৈব অ্যাসিডকে আমি এখন কি করলাম? বিজারণ করলাম, আমি কি পেলাম? অ্যালডিহাইড পেলাম। এখন বিজারণ হবে হচ্ছে জাইমান হাইড্রোজেন দিয়ে। জাইমান হাইড্রোজেন দিয়ে এই যে প্রক্রিয়াটা হবে এইটা হচ্ছে বিজারণ। তো জাইমান হাইড্রোজেন কোত্থেকে আসবে? ওই সোর্সটা তোমার এখানে দিতে হবে। জাইমান হাইড্রোজেন আসবে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসবে। হ্যাঁ, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই অপশন থেকে জাইমান হাইড্রোজেনটা বিক্রিয়াতে আসবে, তাই এই জিনিসটাকে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক একই জিনিস উল্টা, অ্যালডিহাইডকে বিজারণ করলে কি হবে? অ্যালডিহাইডকে বিজারণ করলে হবে অ্যালকোহল। বিজারণ কে করবে? জাইমান হাইড্রোজেন। কোত্থেকে আসবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসবে। ঠিক আছে, তো একদম সিম্পল একটা জিনিস। আমি আবার যদি একটু রিক্যাপ করি বা তোমাদেরকে বলি যে কি হচ্ছে এখানে, যে অ্যালকোহলকে আমি জারণ করলাম, কি আসবে? অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে জারণ জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডকে বিজারণ উল্টা অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বিজারণ অ্যালকোহল। যেমন একটা উদাহরণ আমরা দেখি, ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি ইথানল থেকে তুমি ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তুমি প্রস্তুত করবে। আচ্ছা, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত। তো প্রথমে কি? ইথানল। তো ইথানলের সংকেতটা কি? ইথানলের সংকেত তোমরা জানো যে আসলে ইথানল হচ্ছে 2 কার্বন বিশিষ্ট তোমার অ্যালকোহল। তো ইথানলের সংকেত হবে C2H, কি হবে? H5 হবে, কিন্তু আমি আগেই বলছিলাম অ্যালকাইল, মানে CnH2n+1, একটা হাইড্রোজেন কম হবে, ওই একটা হাইড্রোজেন কমের জায়গায় এখানে একটা OH মূলক বসবে। এইটা হচ্ছে ইথানল। এখন ইথানল থেকে কই যাবো? আমি ইথানল থেকে যাব ইথানোয়িক অ্যাসিডে। তো ইথানলকে আমি কি করব? জারণ করব। জারণ যে করব জাইমান অক্সিজেনের মাধ্যমে। জাইমান অক্সিজেন কোত্থেকে আসবে? KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস KOH, এর থেকে জাইমান অক্সিজেনটা আসবে। তো এখন এখানে কি করতেছে? জারণ করতেছে। এবং যেহেতু অ্যালকোহলকে আমি জারণ করলাম, তাহলে অ্যালকোহলকে জারণ করলে কি আসবে? অ্যালডিহাইড আসবে। এখন 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল না এখানে, তো 2 কার্বন বিশিষ্ট যদি অ্যালকোহল হয় তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডই তৈরি হবে। ঠিক আছে, তো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের সংকেত কি?
আমরা জানি যে অ্যালডিহাইডের মধ্যে CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, CHO এর মধ্যে C একটা আছে, তো কার্বন হচ্ছে দুইটা, আর CHO এর মধ্যে কার্বন একটা এমনি আছে, তাহলে সামনে একটা কার্বন বসবে, CH3CHO। ঠিক আছে, এই যে কার্বন টোটাল হচ্ছে কি দুইটা। এখন এই জায়গায় যেটা বসবে সেটা হচ্ছে তোমার অ্যালকাইল মূলক, হ্যাঁ, CnH2n+1, C হচ্ছে এখানে 1, তাহলে H কি হবে 2 একে 2 আর যোগ 1 হচ্ছে 3, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি তোমার ইথানেল। এবারে ইথানেলকে যদি আমি আবার জারণ করি, তো জারণ করবো জাইমান অক্সিজেন দিয়ে, কোত্থেকে আসবে KMnO4 প্লাস KOH, হ্যাঁ, এইটার মাধ্যমে আমি জারণ করতেছি, মানে জারণ করতেছি বেসিক্যালি তোমার জাইমান অক্সিজেনের মাধ্যমে। জাইমান অক্সিজেন আস্তে আস্তে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH এর মধ্যকার বিক্রিয়াতে। তো আমি ইথানেলকে যদি জারণ করি, আমি যদি অ্যালডিহাইডকে জারণ করি, তো জৈব অ্যাসিড হয়, তো জৈব অ্যাসিডের সংকেত কী হবে CH3COOH, অর্থাৎ খুব সহজেই এই বিক্রিয়াটা করা যায়। এবার যদি আমি উল্টা করি যে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল প্রস্তুত করো, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল প্রস্তুত। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানল প্রস্তুত। তো আমাদের কাছে কি দেওয়া আছে প্রথমে ইথানোয়িক অ্যাসিড, তো ইথানোয়িক সংকেত কি CH3COOH। এখন আমি ইথানোয়িক অ্যাসিড থেকে যাচ্ছি হচ্ছে ইথানলে। তো ইথানোয়িক অ্যাসিডকে আমার কি করতে হবে, আমাকে ইথানোয়িক অ্যাসিডকে বিজারণ করতে হবে। আর বিজারণ আমি করব কিসের মাধ্যমে, আমি জাইমান হাইড্রোজেনের মাধ্যমে বিজারণ করব। এখন জাইমান হাইড্রোজেনটা আসবে কোত্থেকে, সে আসবে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আসবে। এখন এইটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। আমি বিজারণ প্রক্রিয়ায় পাচ্ছি হচ্ছে তোমার অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড হবে এখানে CH3CHO অ্যালডিহাইড। এখন আমি অ্যালডিহাইডকে কি করব, অ্যালডিহাইডকে বিজারণ করব, CH3CHO বিজারণ হবে আবার তোমার জাইমান হাইড্রোজেনের মাধ্যমে। জাইমান হাইড্রোজেন কোত্থেকে আসবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে আসবে। এটা হচ্ছে তোমার বিজারণ প্রক্রিয়া। এখন কার্বন হচ্ছে কয়টা, 2টা, কারণ আমরা তো জানি আমি অ্যালকোহলে যাচ্ছি, অ্যালকোহলের মধ্যে তোমার কার্যকরী মূলক হচ্ছে OH। তো যেহেতু OH কার্যকরী মূলক, তো OH এর মধ্যে তো C নেই, তাহলে এই কার্বন দুটাকে শুরুতে দিতে হবে, মানে C2 এবং H5 হবে, কারণ CnH2n+1, ঠিক আছে, ইথানল প্রস্তুত হয়ে গেল। মানে একদম সোজা একটা জিনিস, জাস্ট এই সূত্রগুলি তুমি যদি খেয়াল রাখো, তাহলে খুব সহজেই তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, এইটা তুমি খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। আচ্ছা, তো এখন মোটামুটি আমাদের দেখা হলো আসলে কী থেকে কী করতেছি। আমরা একটা জিনিস দেখছি যে তোমার অ্যালকিন থেকে তুমি পানি দিলে অ্যালকোহলে যাচ্ছ, অ্যালকাইনে তুমি পানি দিলে তুমি যাচ্ছ অ্যালডিহাইডে, তারপরে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাচ্ছ, মানে সব কিছুরই একটা পারস্পরিক সম্পর্ক দেখা যাচ্ছে। কিন্তু ঝামেলা হচ্ছে তোমার অ্যালকেনের সাথে, আসলে অ্যালকেনের সাথে ডাইরেক্টলি সম্পর্ক কোনো জায়গায় দেখা যাচ্ছে না। তো অ্যালকেনের সাথে যদি কোনো জায়গায় অ্যালকেন দেওয়া থাকলে যদি কোনো জায়গায় যেতে বলে, তখন তুমি কি করবা, তখন মানে অ্যালকেন থাকলে তোমার আসলে কি করা দরকার। অ্যালকেন থাকলে নর্মালি একদম শুরুতে অ্যালকেন থাকলে তুমি ডাইরেক্টলি অ্যালকেনের বিক্রিয়াটা করতে পারবে না, অ্যালকেনকে একটু প্রসেস করে নিতে হবে। তো প্রসেস করার জন্য আমাকে প্রথমে এই 2টা বিক্রিয়া করে নিতে হবে। যে অ্যালকেন দেওয়া থাকলে ওর মধ্যে ব্রোমিন দাও, অ্যালকাইল ব্রোমাইড হবে, তারপর ওই অ্যালকাইল ব্রোমাইডের মধ্যে তুমি NaOH দাও, অ্যালকোহল হবে। এই অ্যালকোহল হওয়ার পরে তুমি এই জায়গা থেকে এখন যে কোনো জায়গায় যেতে পারবা, যে কোনো কিছু প্রস্তুত করতে পারবা। অর্থাৎ অ্যালকেন থেকে তোমার যদি যে কোনো কিছু প্রস্তুত করতে হয়, তাহলে তোমার এই 2টা বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে তারপরে যাওয়া লাগবে, ঠিক আছে। এই 2টা বিক্রিয়া মেজরিটি সময় অ্যালকেনের ক্ষেত্রে করা লাগবে, অ্যালকোহল বানাতে হবে, তারপর ওই জায়গা থেকে যাওয়া লাগবে। মানে এই 2টা পথ হয়ে তোমাকে অ্যালকেন থেকে অন্য যে কোনো জায়গায় যাওয়া লাগবে আর কি, যে কোনো কিছু প্রস্তুত করা লাগবে। যেমন আমি একটা উদাহরণ দিই, উদাহরণ হচ্ছে যে ধরো তুমি এখন একটা তোমাকে দিয়ে দিল
আমাকে দিল ইথেন। হ্যাঁ, তোমাকে বলল ইথেন থেকে তুমি ইথানেল প্রস্তুত করো। ইথেন থেকে ইথানেল প্রস্তুত। তো ইথেনের সংকেত কি? ইথেনের সংকেত হচ্ছে C2H6। তো আমি আগে বলছি ইথেন থেকে ডাইরেক্টলি কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, যাওয়া যাবেও না আমাদের 9-10 ক্ষেত্রে আর কি। তো ইথেন থেকে তুমি যেহেতু ডাইরেক্ট যেতে পারছো না, তাহলে তোমাকে কি করতে হবে? ইথেনের সাথে প্রথমে কি করতে হবে? ব্রোমিনের বিক্রিয়া দিতে হবে। ঠিক আছে, তো অ্যালকাইল ব্রোমাইড তৈরি হবে। তো সেটা কিভাবে তৈরি হয় আমি একটু তোমাকে দেখাই এখানে সাইড নোটের মধ্যে, যে এইখানে তোমার কার্বন কার্বন একক বন্ধন আছে, এইখানে 6টা H, একটার মধ্যে 3টা H, আর একটার মধ্যে কি তোমার 3টা H এখানে আছে। আর এইখানে ব্রোমিন, 2টা ব্রোমিন পরস্পর যুক্ত আছে, তো ব্রোমিনের অণু আর কি। ঠিক আছে, ব্রোমিনের অণু। এখন এই ব্রোমিনের সাথে, একটা ব্রোমিনের সাথে এইখানের একটা হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, বিক্রিয়া করে তারা কি তৈরি করবে? তারা HBr তৈরি করবে। ঠিক আছে, এখানে HBr তৈরি করবে। যখন HBr তৈরি করবে তখন এই যে ব্রোমিনটা আছে, এই ব্রোমিনের একটা বন্ধন খালি হয়ে যাবে, একটা হাত খালি হয়ে যাবে, এবং এই যে একটা H যখন চলে যাবে ব্রোমিনের সাথে, তখন এই কার্বনের একটা হাত কি খালি হয়ে গেল। এই এক হাত এবং এই এক হাত তারা পরস্পর যুক্ত হয়ে কি করবে? এই ব্রোমিনটা এই এক হাতের সাথে যুক্ত হয়ে কার্বনের সাথে যুক্ত হবে, একটা বন্ধন তৈরি করবে। তো সেটা কিভাবে হয় একটু খেয়াল করো, যে কার্বন কার্বন এখানে আমার হচ্ছে একক বন্ধন। হ্যাঁ, ঠিক আছে, এইগুলি এইখানে H আছে, এইখানেও H, এখানে H দিলাম। এই যে একটা বন্ধন এখন খালি আছে, আর এই ব্রোমিনের একটা বন্ধন খালি। এই ব্রোমিন এখন কি করবে? ওই বন্ধনের সাথে মিলে কার্বনের সাথে একটা নতুন বন্ধন তৈরি করবে, মানে এইটা প্রস্তুত হবে আর কি আমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, C2H কয়টা? 1 2 3 4 5টা, আর ব্রোমিন একটা, তার মানে এখানে হচ্ছে C2H5Br। ঠিক আছে, আর মানে এখান থেকে একটা হাইড্রোজেন বের হচ্ছে আর এখান থেকে একটা ব্রোমিন বের হচ্ছে, তারা বিক্রিয়া করতেছে HBr, আর একটা ব্রোমিন বাকি যেটা আছে ওইটা ওই জায়গায় গিয়ে হাইড্রোজেনের জায়গাতে যুক্ত হয়ে বন্ধন তৈরি করছে। এই যে আমরা C2H5Br তৈরি করলাম, এটাই হচ্ছে তোমার অ্যালকাইল ব্রোমাইড আর কি। তুমি দেখো এখানে অ্যালকাইল মূলক, মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেলেই সেটা অ্যালকাইল মূলক আর কি, অ্যালকাইল, হ্যাঁ, অ্যালকাইল মূলক। এখন এই যে এটা তৈরি হলো, এখন এর সাথে আমরা কি করবো? এর সাথে আমরা NaOH দিব, মানে C2H5Br প্লাস NaOH। এখন এই N আর Br পরস্পরের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, বিক্রিয়া করে কি তৈরি করবে? NaBr। আর এই যে OH-টা যখন এই Br-টা এই N এর সাথে চলে যাবে, তখন এই OH এই জায়গাতে এসে এই যে অ্যালকাইল মূলক আছে তার যে হাতটা খালি হলো তার সাথে নিজের যে একটা হাত খালি হয়ে গেল Na চলে যাওয়ার কারণে ওই দুইটা হাত মিলে একটা বন্ধন তৈরি করবে, মানে C2H5OH। এই যে অ্যালকোহল তৈরি করলো, এখন এই অ্যালকোহল থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারবো। আমাদেরকে বলছি কি, আসলে আমাদের বলছে যে ইথেন থেকে ইথানেল তৈরি করো। তো আমরা তো ইথেন থেকে ইথেন অ্যালকেন দেওয়া থাকলে এই দুইটা বিক্রিয়া তো আমরা করাই লাগবে, দুইটা বিক্রিয়া করে আমরা অ্যালকোহলে গেলাম। এখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যাওয়া লাগবে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যাওয়ার বিক্রিয়া আমরা কিছুক্ষণ আগেই দেখছি যে অ্যালকোহলকে আমরা কি করব? জারণ করব। এই জারণটা করব কি মাধ্যমে? জাইমান অক্সিজেনের মাধ্যমে। আর জাইমান অক্সিজেন কোথা থেকে আসবে? সে আসবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস KOH, এইটা থেকে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এখন অ্যালকোহলকে জারণ করলে কি হবে? অ্যালডিহাইড হবে, এবং অ্যালডিহাইডটা কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এইখানে একটা হবে CH3CHO। এই যে ইথানেল আমার প্রস্তুত হয়ে গেল। অর্থাৎ আমার কাছে যদি কখনো অ্যালকেন দেয়া থাকে, আমার কাজই হচ্ছে এই দুইটা বিক্রিয়া করে ওই জায়গাতে যাওয়া লাগে, এছাড়া আর কোনো ধরনের কোনো উপায় নেই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা অসম্পৃক্ততার পরীক্ষা নেব। অসম্পৃক্ততা মানে কোন হাইড্রোকার্বনটা অসম্পৃক্ত। আমরা জানি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। কারণ একের অধিক বন্ধন থাকলেই
ওই হাইড্রোকার্বনকে বা ওই জৈব যৌগকে আমরা অসম্পৃক্ত বলি। তো একক বন্ধন কার্বনে কার্বন একক বন্ধন হচ্ছে অ্যালকেনের, আর কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে অ্যালকিন, কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, তো অসম্পৃক্ততা পরীক্ষা তুমি কিভাবে প্রমাণ করবা, মানে তুমি কিভাবে বুঝবা যে যদি তোমার কাছে একটা আননোন পাত্রে একটা জৈব যৌগ বা হাইড্রোকার্বন দেয়া থাকে, এখন বললো যে আচ্ছা এই যে হাইড্রোকার্বনটা দেয়া আছে তুমি প্রমাণ করো তো যে এটা অসম্পৃক্ত না সম্পৃক্ত, তুমি কিভাবে প্রমাণ করবা? ঠিক আছে, সবচেয়ে সহজ প্রমাণ হচ্ছে, মানে আমি যে একটা জিনিস প্রমাণ করব যে এইটা তোমার অসম্পৃক্ত না সম্পৃক্ত, সেইটা প্রমাণ করার জন্য আমার এমন কিছু করা লাগবে বা এমন কিছু বিক্রিয়া করা লাগবে যে বিক্রিয়ার মাধ্যমে কিছু একটা পরিবর্তন হয়ে আমাকে ইন্ডিকেট করে, যে ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে আমি চেঞ্জ হয়েছি। আর যদি ওইটা না হয় তাহলে আমি চেঞ্জ হই নাই, এরকম একটা ঘটনা। সবচেয়ে সহজ হচ্ছে কি রং, রঙের পরিবর্তন সবচেয়ে সহজ হচ্ছে তোমার রঙের পরিবর্তন, মানে এই রঙের পরিবর্তনটা দেখে তুমি বুঝতে পারবা যে আসলে বিক্রিয়াতে কোনটা আছে বা কোনটা নাই। ঠিক আছে, তো প্রথম যেই জিনিসটা করবো আমরা ধরো আমাদের কাছে আছে তোমার যেই জৈব যৌগটা আছে যে হাইড্রোকার্বন আমরা বললাম সেটা হচ্ছে অ্যালকিন, সে অসম্পৃক্ত। তো অ্যালকিন যদি হয় তাহলে ওই সে কীরকম পরীক্ষা দিবে? হ্যাঁ, তো অ্যালকিনের ক্ষেত্রে কী হবে, ধরো অ্যালকিন আমি ধরলাম C2H4, অ্যালকিনের সাথে তুমি ব্রোমিন দ্রবণের বিক্রিয়া দিবা। কার বিক্রিয়া? ব্রোমিন দ্রবণ। এই যে ব্রোমিন যে দ্রবণটা আছে এই দ্রবণটা হচ্ছে লাল বর্ণের। ঠিক আছে, এই দ্রবণটা কি? এই দ্রবণটা হচ্ছে লাল বর্ণের। তার মানে তুমি অ্যালকিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ দিলা। এখন এই অ্যালকিনের যেই গাঠনিক সংকেত সেটা একটু খেয়াল করি আমরা এইভাবে, তার হচ্ছে কার্বন কার্বন কি দ্বিবন্ধন, এই কার্বনের 2 হাত চলে গেছে, এই কার্বনের 2 হাত চলে গেছে, এর আছে 2 হাতে 2টা হাইড্রোজেন নিল, এর কি 2 হাতে 2টা হাইড্রোজেন নিল। ঠিক আছে, এখন এই ব্রোমিনটা কি করবে, তোমার এই যে কার্বন আছে এই কার্বন কার্বন দ্বিবন্ধন একটা বন্ধন ভেঙে যাবে। এই যে একটা বন্ধন আছে এই বন্ধনটা কি হবে? ভেঙে যাবে। আরেকটা বন্ধন তো তোমার এখানে রয়েছে, ঠিক আছে, আরেকটা বন্ধন এখানে আসি। তো একটা বন্ধন যখন ভেঙে যাবে কার্বন কার্বনে, দেখো এখানে আমি একটা বন্ধন দিচ্ছি, একটা বন্ধন ভেঙে গেছে। তাইলে এই একটা বন্ধন যদি ভাঙে তাহলে এই কার্বনের একটা হাত এখানে খালি হয়ে গেল, ওই বন্ধনের এই কার্বনের একটা হাত খালি হয়ে গেল, কারণ কার্বন তো 4টা হাত হতে হবে। ঠিক আছে, এখানে দেখো 4 হাত, এই যে 1 হাত, এই 2 হাত, এই যে 3 4, এখানেও কি এই কার্বনের ক্ষেত্রেও কি 1 হাত 2 হাত 3 4। এখন একটা বন্ধন ভেঙে গেছে, ওই বন্ধনটা ভেঙে গিয়ে এর একটা হাত খালি হয়ে গেছে, এরও কি একটা হাত খালি হয়ে গেছে, এখনও কি তার 4 হাত, কিন্তু 1 হাত 2 হাত 3 হাত 4 হাত, এরও কি 1 হাত 2 হাত 3 হাত 4 হাত। এই যে দুইটা তোমার বন্ধন খালি অবস্থায় আছে, এইখানে এই দুইটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন আসবে, এইখানেও কি একটা ব্রোমিন আসবে। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে ডাইব্রোমো ইথেন। অনেকের নাম মনে থাকে না, এতে কোনো সমস্যা নাই, ডাইব্রোমো ইথেন। হ্যাঁ, তো এই যে যৌগটা তৈরি হলো এই যৌগটা হচ্ছে বর্ণহীন, এই যৌগটা হচ্ছে বর্ণহীন, মানে লাল বর্ণ থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলো, ওই উৎপাদটার মধ্যে কোনো বর্ণ নাই, মানে লাল বর্ণ ভ্যানিশ হয়ে গেল। যদি কখনো এইরকম হয় যে কোনো জৈব যৌগের মধ্যে ব্রোমিন দ্রবণ দিয়ে বিক্রিয়া করানোর ফলে ওই ব্রোমিনের যে লাল রংটা ছিল সেইটা যদি কিছুক্ষণ পর তুমি দেখো যে ওই লাল রংটা নাই হয়ে গেছে, তখনই তুমি বুঝবা তুমি যেই জৈব যৌগটার সাথে ব্রোমিন দ্রবণ দিছো সেই জৈব যৌগটা হচ্ছে অসম্পৃক্ত, সে হয় অ্যালকিন অথবা অ্যালকাইন। অর্থাৎ বর্ণটা চেঞ্জ হয়ে গেলেই, মানে লাল বর্ণ যদি বর্ণহীন হয়ে যায়, লাল বর্ণ যদি উদা হয়ে যায়, তখনই কি সেটা তোমার অসম্পৃক্ত, অর্থাৎ অ্যালকিন অথবা অ্যালকাইন। ঠিক আছে, এই নর্মাল বিক্রিয়া, এইভাবে তুমি এক্স্যাক্টলি এইভাবে তুমি বিক্রিয়াটা দেখাই দিবা, যেইভাবে আমি দেখাইলাম যে দুই বন্ধন এক বন্ধন ভেঙে গেছে এখান দিয়ে, এই বন্ধনটা দেখাইলেই হবে তোমার। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ, পটাশিয়াম মানে এইখানে অ্যালকিন হচ্ছে C2H4, এর সাথে তুমি দিচ্ছ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর এই যে এইটা দ্রবণ দিচ্ছ। হ্যাঁ, এটা দ্রবণ মানে তো জানো এর মধ্যে পানি আছে, এইটা হচ্ছে গোলাপি বর্ণের।
তাহলে এই দ্রবণটা হচ্ছে গোলাপি বর্ণ, এই দ্রবণের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুমি KOH দিয়ে দিবে। তোমরা জানো যে আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH এই দুটো যে একসাথে থাকে তাহলে কি হয়, জার্মান অক্সিজেন চলে আসে, ঠিক আছে। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি দ্রবণ, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে কি আছে, পানি আছে। তো খেয়াল করো যে আমি এখন যদি আমার অ্যালকিন হয়, অ্যালকিনের মধ্যে আমি কি দিতেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমার KOH দেওয়া লাগবে। এখন যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ, তো দ্রবণ মানে কি, দ্রবণের মধ্যে কি থাকবে, পানি থাকবে। এবং তুমি জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি KOH থাকে একসাথে, এরা বিক্রিয়া করে কি তৈরি করে, জার্মান অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। তো জার্মান অক্সিজেন এই জায়গা থেকে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং KOH এর বাই প্রোডাক্ট হিসেবে থাকবে, এবং যেহেতু জলীয় দ্রবণ তাই জলও থাকবে এখানে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন আছে না, মানে দুইটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন মিলে এই দুইটা OH যৌগমূলক তৈরি করবে তোমার। এই যে দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন, ঠিক আছে, আবার দুইটা কি অক্সিজেন, এই যে এই জায়গা থেকে আসছে দুইটা অক্সিজেন। এখন তার মানে কি, দুইটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন, এখন একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন মিলে কি করে, হাইড্রোক্সিন মূলক তৈরি করে। যেহেতু হাইড্রোজেন দুইটা, অক্সিজেন দুইটা, তো দুইটা হাইড্রোক্সিন মূলক তৈরি করবে, এবং হাইড্রোক্সিন মূলকের যোজনী হচ্ছে 1, ঠিক আছে, এর যোজনী হচ্ছে 1, যোজনী হচ্ছে 1। এখন খেয়াল করো, আমি আগেই বলছিলাম যে এই যে C2H2, হ্যাঁ, C2H2, এইটা এইভাবে তুমি একটু খেয়াল করো যে এখানে কার্বন কার্বনে কি দ্বিবন্ধন আছে, এইখানে দুইটা হাইড্রোজেন, এখানে কি দুইটা হাইড্রোজেন। তা এইখানে একটা ওই জার্মান অক্সিজেন আসতেছে, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি দ্রবণের জন্য এখানে পানি আসতেছে, হ্যাঁ। তো এইটা থাকবে বিক্রিয়া KMnO4, আর এটা হচ্ছে KOH থাকবে। এখন এই জায়গা থেকে কি আছে, দুইটা OH, তাহলে আমার কাজ কি, কাজ হচ্ছে কি যে একটা কার্বনের একটা বন্ধন ভেঙে যাবে, বন্ধন ভেঙে এখানে হাইড্রোজেন সবই ঠিক আছে, জাস্ট এই যে একটা বন্ধন আছে, এই বন্ধনটা কি হলো, এই বন্ধনটা তোমার ভেঙে গেছে। তো এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে এর একটা হাত উন্মুক্ত হয়ে যাবে এবং এর একটা হাতও কি উন্মুক্ত হয়ে যাবে, ঠিক আছে, হাত উন্মুক্ত হলো। এখন এই দুই হাতের মধ্যে কি আসবে, এই যে দুইটা OH বলছিলাম আমি, একটা OH এখানে আসবে, আরেকটা OH কি এখানে আসবে, এই জিনিসটা উৎপন্ন হবে উৎপাদে, এবং এই জিনিসটা আসলে কি তোমার বর্ণহীন, এটা হচ্ছে বর্ণহীন, মানে বিক্রিয়ার সময় কি ছিল, বিক্রিয়ার সময় ছিল গোলাপি বর্ণ, আর বিক্রিয়া করার পর উৎপাদ কি তৈরি করতেছে, বর্ণহীন বস্তু তৈরি করতেছে। যখনই গোলাপি বর্ণটা হারিয়ে যাবে, তখন আমরা বুঝবো যে আসলে যেই জৈব যৌগের সাথে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ এর দ্রবণ দিছি, সেই জৈব যৌগটা হচ্ছে আমার অসম্পৃক্ত, সে হয় অ্যালকিন না হলে অ্যালকাইন। তবে আমাদের বইয়ের ক্ষেত্রে ওটা অ্যালকিনই ধরি আমরা, কারণ অ্যালকিনের এই দুইটা বিক্রিয়া আছে, আর অ্যালকাইনের একটা বিক্রিয়া, শুধু ব্রোমিন দ্রবণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে বলা হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এটা হচ্ছে তোমার অ্যালকিনের দুইটা বিক্রিয়া, অসম্পৃক্ততা ব্রোমিন দ্রবণের সাথে, আরেকটা হচ্ছে এই তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের সাথে, গোলাপি বর্ণের সাথে। এখন যে অ্যালকাইন থাকে, অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের বইয়ের ক্ষেত্রে হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষার জন্য একটাই বিক্রিয়া অ্যালকাইনের, সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ। তো অ্যালকাইন কি, ধরো আমাকে বললো ইথিন, আমি ধরলাম ইথিন, ঠিক আছে, ইথাইন C2H2, এর সাথে আমি কি দিব, ব্রোমিন দ্রবণ দিব। ব্রোমিন দ্রবণ এখানে দুইটা ব্রোমিন থাকলে হবে না, এখানে 4টা ব্রোমিন হবে। কেন থাকবে আমি বলতেছি তোমাদের, প্লিজ খেয়াল করো। অ্যালকাইনে কার্বনে কি 3 বন্ধন, এখানে একটা H, এখানে একটা H, ঠিক আছে। আচ্ছা, এখন আমি জানি যে তোমার অ্যালকাইনে ছিল হচ্ছে অ্যালকিনে ছিল 2 বন্ধন, একটা বন্ধন ভাঙবে, একটা থাকবে। আর অ্যালকাইনে বন্ধন হচ্ছে 3টা, 2টা ভাঙবে, একটা থাকবে, মানে এই একটা বন্ধন ভেঙে যাবে, এই একটা বন্ধনও কি ভেঙে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভেঙে কি হয় খেয়াল করো, এখানে তো আমি 4টা ব্রোমিন দিচ্ছি। এই যে এইখানে আমি কার্বন কিন্তু 2টা বন্ধন ভেঙে গেছে। 2টা বন্ধন ভাঙা মানে কি, যে এর 2টা হাত উন্মুক্ত, এরও কি 2টা হাত উন্মুক্ত হয়ে গেছে। এই উন্মুক্ত হাতগুলিতে কি আসবে, ব্রোমিন চলে আসবে, ঠিক আছে। এখানে ব্রোমিন, এইখানেও ব্রোমিন, ব্রোমিন অ্যান্ড ব্রোমিন। এই যে উৎপাদটা তৈরি হলো
জাস্ট সিম্পল লজিক, একটা বন্ধন থাকবে কার্বন কার্বনে, বাকি বন্ধনগুলি ভেঙে যাবে। যতগুলি বন্ধন ভাঙবে ততগুলি হাত প্রত্যেকটা কার্বনে খালি হবে, ওই কার্বনের হাতগুলিতে ব্রোমিন এসে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বর্ণ, এই তোমার উৎপাদের যে বর্ণটা হবে এটা হচ্ছে বর্ণহীন, মানে এই রংটা নাই হয়ে যাবে। আর ব্রোমিন দ্রবণ তো তোমরা জানোই, ব্রোমিন দ্রবণ হচ্ছে লাল বর্ণের। ঠিক আছে, অর্থাৎ লাল বর্ণের দ্রবণ আবারও কি হয়ে গেল, বর্ণহীন হয়ে গেল। তখন বোঝা গেল যে আসলে যে জৈব যৌগটা ছিল সেই জৈব যৌগটা হচ্ছে অসম্পৃক্ত। এখন ধরো বাই চান্স তোমার সম্পৃক্ত ওই পাত্রের যে অজানা জৈব যৌগটা আছে বা হাইড্রোকার্বনটা আছে সেটা অ্যালকেন হইতে পারে। তো অ্যালকেন হলে আসলে কি হবে? অ্যালকেন হলে আমি কিভাবে বুঝবো সে আসলে সম্পৃক্ত বা অ্যালকেন? ধরো আমার অ্যালকেন হচ্ছে C2H6, মানে হচ্ছে ইথেন। ইথেন দিয়ে দিছে, ওটার মধ্যে ইথেন ছিল আমি জানি না। আমি কি করলাম, এর মধ্যে ব্রোমিন দ্রবণ দিলাম। ব্রোমিনের এটা কি লাল বর্ণ, আমি এখানে দিলাম লাল বর্ণের দ্রবণটা আমি দিলাম, ব্রোমিন দ্রবণ। সে ওইটা কি, ওই যে অজানা যে জৈব যৌগটা ছিল সেটা অ্যালকেন, আমি জানি না, কিন্তু আমি ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ দিলাম। আমি দেখব অনেকক্ষণ তাকায় দেখব আমি যে এই অ্যালকেন নর্মাল অবস্থায় কখনোই ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না। তার মানে তাদের বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না। বিক্রিয়া সম্পন্ন না হওয়া মানে কি, কোনো উৎপাদ তৈরি হয় না। তুমি এখানে লিখবে নো রিয়াকশন, নো রিয়াকশন মানে কোনো ধরনের উৎপাদ তৈরি হয় নাই। যদি উৎপাদ তৈরি না হয় তাহলে ওই যে বর্ণের তোমার ব্রোমিনের যে দ্রবণটা ছিল লাল বর্ণ, তাহলে ওই লাল বর্ণের বিক্রিয়কের যে লাল বর্ণের তোমার দ্রবণটা এখানে উৎপন্ন হয়েছিল, যেহেতু বিক্রিয়া করতেছে না, বিক্রিয়া তৈরি হচ্ছে না, কোনো ধরনের উৎপাদ তৈরি হচ্ছে না, তাহলে কি হবে, ওই লাল বর্ণটা থেকেই যাবে। তুমি সবসময় দেখবে লাল বর্ণটা রয়ে গেছে, অর্থাৎ লাল বর্ণ চেঞ্জ হয় নাই। যদি লাল বর্ণ চেঞ্জ না হয় তখন আমরা কি বুঝবো যে এইটা তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন। অর্থাৎ যদি বিক্রিয়া হয় এবং বর্ণ চেঞ্জ হয়, বিক্রিয়া হলেই বর্ণ চেঞ্জ হবে, রং চেঞ্জ হবে। বিক্রিয়া হলে রং চেঞ্জ হলে বুঝতে পারবো হচ্ছে অসম্পৃক্ত। আর যদি বিক্রিয়া না হয় তাহলে রং চেঞ্জ হবে না। রং চেঞ্জ না হওয়া দেখে আমরা বুঝতে পারবো ওই যে হাইড্রোকার্বনটা ছিল, জৈব যৌগটা ছিল, সেটা কি অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সিম্পল জিনিস, আশা করি বুঝতে পারছো। এবার আমরা কার্বন হ্রাস এবং কার্বন বৃদ্ধির বিক্রিয়া দেখব। আসলে কার্বন কিভাবে হ্রাস করা হয়। কার্বন হ্রাস বিক্রিয়াকে বলা হয় তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হ্যাঁ, এটা কার্বন হ্রাসের বিক্রিয়া। কার্বন হ্রাস বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা প্রথমে আমরা দেখি, দেখতে একটু বিদঘুটে মনে হতে পারে কিন্তু একদম সহজ জিনিস। ধরো তোমার এখানে এইরকম থাকলো যে CH3COO এর সাথে তুমি NaOH দিবা, মানে সোডা লাইম থাকবে আর কি। এই যে ক্যাও, আসলে ক্যাও এবং মানে ক্যালসিয়াম অক্সাইড এবং NaOH এদের একসাথে মিলে তোমার বলা হয় সোডা লাইম। সোডা লাইম বলা হয় এটাকে একত্রে। তো এখন হবে তোমার এই যে জিনিসটা আছে, এটা পরস্পরের সাথে যুক্ত হবে, মানে Na2 দুইটা Na, CO3 দেখো এখানে ও হচ্ছে তিনটা, তার মানে এখানে তৈরি হবে হচ্ছে Na2 CO3, আর এই যে H বাকি ছিল এই Hটা এর সাথে যুক্ত হয়ে যাবে, মানে তৈরি হবে কি CH4। একটা জিনিস খেয়াল করো, এইখানে যে জৈব যৌগটা ছিল এই জৈব যৌগের মধ্যে দুইটা কার্বন ছিল এখানে। ঠিক আছে, এখানে কার্বন কয়টা, এখানে দুইটা কার্বন। আর এইখানে যে জৈব যৌগটা তৈরি হলো এখানে কার্বন কয়টা, একটা কার্বন। ঠিক আছে, একটা কার্বন কমে গেল, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের সবসময় একটা কার্বন কমবে। হ্যাঁ, ওই কার্বনটা কোথায় যাবে, ওই কার্বনটা একটা অজৈব যৌগ তৈরি করবে, এই যে এইভাবে সোডিয়াম কার্বনেট নামক একটা অজৈব যৌগ তৈরি করে এই কার্বনটা ওই জৈব যৌগ থেকে বের হয়ে যাবে এবং একটা কার্বন হ্রাস পাবে। হ্রাস পেয়ে যেই
অলওয়েজ একটা কার্বন হ্রাস পাবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। যেই তোমার জৈব যৌগটা তৈরি করবে এটা অলওয়েজ অ্যালকেন হবে, অলওয়েজ অ্যালকেন তৈরি হবে, ঠিক আছে, অলওয়েজ অ্যালকেন তৈরি করবে। যেমন এখানে 2 কার্বন, তাহলে একটা কার্বন কমে যাবে, কমে গেলে কি একটা কার্বন থাকবে, তাহলে ওই 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি? মিথেন। যদি এখানে 3টা কার্বন থাকতো, এখানে যদি 3 কার্বন থাকতো, তাহলে একটা কার্বন কমবে মানে কি 2 কার্বন, তা 2 কার্বন বিশিষ্ট কি তৈরি করতো? অ্যালকেন, অলওয়েজ অ্যালকেন। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি? ইথেন তৈরি করতো। এইরকম ঘটনা সে সবসময় ঘটাবে। যে এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই আসলে এই জায়গাতে আপনি যে CH3 CNN এটা কোত্থেকে পেলেন আপনি? এটা হঠাৎ করে যে CH3 CNN এটা কোত্থেকে পেলেন? এইটা তোমার আগে থেকে প্রস্তুত করে নিতে হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে CH3COOH, H এর জায়গায় N আসছে, মানে তোমার জৈব অ্যাসিড জাতীয় কিছু বানাতে হবে, জৈব অ্যাসিডের মধ্যে পরে তোমার কি করতে হবে? Na কে ঢুকাতে হবে। বিক্রিয়াগুলো এইভাবে করতে হবে যে আগে জৈব অ্যাসিড বানাতে হবে। ধরো আমি একটা বিক্রিয়া করে দেখাই তোমাদেরকে, একদম সহজ জিনিস। ধরো তোমার বললো প্রোপেন বা প্রোপিন থেকে তুমি ইথেন তৈরি, ঠিক আছে। প্রশ্ন পড়েই তুমি বুঝতে পারবা যে তোমার একটা কার্বন কমাতে বলছে। যেহেতু প্রোপিন থেকে ইথেন তৈরি করতে বলছে, প্রোপিনের কার্বন কি? 3 কার্বন, আর ইথেনের কি? 2 কার্বন। যেহেতু তোমাকে বলছে যে প্রোপিন থেকে ইথেনে যেতে একটা কার্বন কমাইতে বলছে, তাহলে অবশ্যই তোমাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে যেতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? তোমাকে অ্যাসিড তৈরি করতে হবে। কি অ্যাসিড? প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করতে হবে। এইটা তোমার সবসময় মাথা রাখতে হবে যে কার্বন কমাতে হবে। কার্বন কমানো মানে কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি? অ্যাসিড তৈরি করতে হবে। কার থেকে অ্যাসিড তৈরি করবা? যার কার্বন কমাতে হবে তার থেকে অ্যাসিড তৈরি করবা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি? প্রোপিন থেকে অ্যাসিড তৈরি করা। প্রোপিন থেকে অ্যাসিড তৈরি, প্রথম কাজ হচ্ছে আমার এইটা, যে প্রথম ধাপ হবে যে প্রোপিন থেকে অ্যাসিড, প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। প্রথম কাজ হচ্ছে আমার এইটা, প্রোপিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করা। আচ্ছা, তো প্রোপিনের সংকেত কি? C3H6। আমরা জানি অ্যালকিন থাকলে অ্যালকিনে পানি দিলে কি হয়? অ্যালকিনে পানি দিলে হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ, C3H, অ্যালকাইলমূলক CnH2n+1, মানে 3 দুগুণে 6 আর 1 কত? 7 OH। তাহলে প্রোপিন থেকে আমরা কি তৈরি করে ফেললাম? অ্যালকোহল তৈরি করলাম। আমাকে যেতে হবে কোথায়? আমাকে প্রোপানোয়িক অ্যাসিডে যেতে হবে। তো প্রোপিনে পানি দিলে হয় অ্যালকোহল, তা তুমি অ্যালকোহলকে জারণ করো, C3H7OH। এর যদি আমি জারণ করি, জারণ করে কাকে দিয়ে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস KOH। এই জায়গায় যদি আমি জারণ করি, তাহলে আমি জানি যে আমি অ্যালকোহলকে জারণ করি আমার কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড? 3 কার্বন বিশিষ্ট। তাই সামনে কখনোই 3টা কার্বন বসবে না, কারণ অ্যালডিহাইডের মধ্যে যৌগমূলকের মধ্যেই একটা কার্বন আছে CH4, তো এখানে বসবে হচ্ছে C2। তো ওই যে একই অবস্থা CnH2n+1, 2 দুগুণে 4 আর 1 5, আর এখানে কি বসবে? CHO। তোমার কি হলো? অ্যালডিহাইড তৈরি হলো। অ্যালডিহাইডকে তুমি এখন কি করবে? অ্যালডিহাইডকে তুমি এখন জারণ করবে। জারণ কি দিয়ে করবে? ওই একই অবস্থা, জার্মান অক্সিজেন কোত্থেকে আসবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH থেকে আসবে। এখন অ্যালডিহাইডকে জারণ করলে কি হয়? অ্যালডিহাইডকে জারণ করলে হয় অ্যাসিড। তো প্রথম ধাপটা কিন্তু আমার হয়ে গেছে, আমি অ্যাসিড বানাই ফেলছি। এবার অ্যাসিডের পরে আমার কি করতে হবে? অ্যাসিডের পরে আমার এই যে CH3COONA, এই কোনা, CH3COONA কোনা, মানে এইখানে হাইড্রোজেনের জায়গায় NAটা ঢুকাতে হবে। এই যে হাইড্রোজেনের জায়গায় আমার এখানে Na কে প্রবেশ করাতে হবে, ঠিক আছে। তো আমার এই কাজটা কি? এই বিক্রিয়াগুলি হওয়ার পর এখন 2 নম্বর ধাপে আমি কি করব? 2 নম্বর ধাপে আমি করব হচ্ছে C2H5COOH। তো আমি পাইছি, আমার এখন Na ঢুকাতে হবে, তাহলে আমি NaOH দিব। এই Na এইখানে গিয়ে প্রবেশ করবে, আর এই H এবং OH, ঠিক আছে, এই H এবং এই OH পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি তৈরি করবে, H2O, পানি তৈরি করবে, ঠিক আছে। আর যেহেতু H এবং OH বিক্রিয়া করে পানি তৈরি করছে, তখন Na কি করবে? Na গিয়ে ওই H এর জায়গাটা দখল করে নেবে, দখল করে সে
এইখানে বসে পড়বে। তার মানে তৈরি হচ্ছে C2H5Na, ঠিক আছে, C2H5Na প্লাস কি, প্লাস H2O। এই যে C2H5, হ্যাঁ সরি তোমার একটু ভুল হয়ে গেছে এখানে, C2H5COONA, কোনা তৈরি হয়ে গেল, যে কোনা, ঠিক আছে। মানে ওই যে অ্যাসিডটা তৈরি করছিলাম জৈব অ্যাসিডের মধ্যে আমি হাইড্রোজেন এই সোডিয়ামকে ঢুকাই দিলাম। এখন আমার বিক্রিয়া ডাইরেক্ট বিক্রিয়া হবে কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই কোনার সাথে আমি আবার কি করব, NaOH দিব। মানে এই যে এইটা C2H5COONA প্লাস কি আবার NaOH। তবে এই NaOH এর ক্ষেত্রে এখানে ক্যাও থাকতে হবে, আগেরটার মধ্যে তোমার ক্যাও দেওয়া দরকার নেই, ঠিক আছে। ওইটা জাস্ট হাইড্রোজেন ঢুকাতে হবে। আর নিচেরটা হচ্ছে একদম ডাইরেক্টলি রিয়েলি তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একদম শেষ ধাপ বা মেইন ধাপটা যেটা। এখানে কি হবে, এইখানে তোমার এই যে এইটা যারা আছে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে Na2, সবসময় Na2CO3 তৈরি হবে, Na2CO3 তৈরি করবে। আর এইখানে তুমি দেখো এই যে এইচটা কি করবে, এর সাথে যুক্ত হয়ে যাবে, হ্যাঁ। তাহলে কী হবে, C2H6, অর্থাৎ আমরা ইথেন কিন্তু পেয়ে গেলাম। আমি আগেই বলছিলাম যে বলছে তোমার বাই প্রোডাক্ট হিসাবে, উৎপাদ হিসাবে আমরা এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাবো অলওয়েজ। যেহেতু বলছে প্রোপিন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাই প্রোপিন থেকে আমরা যদি একটা কার্বন কমাই, আমরা অবশ্যই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ডাইরেক্টলি এক কম কার্বন মানে হচ্ছে ইথেন পাবো এখানে। তো প্রথম ধাপটা কি, আমাকে অ্যাসিড বানাতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রেই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাতে হলেই আমাকে অ্যাসিড বানাতে হবে। তো আমি প্রোপিন থেকে কি করলাম, আমি প্রোপানোয়িক অ্যাসিড বানাবো। প্রোপিনে পানি দিলাম, অ্যালকোহল হলো। তারপর অ্যালকোহলকে আমি কি করলাম, জারণ, অ্যালডিহাইড, পর আবার অ্যালডিহাইডকে জারণ করলাম, হ্যাঁ, আমি কি পেলাম, অ্যাসিড পেয়ে গেলাম। এখন অ্যাসিডের মধ্যে আমার কি করতে হবে, এখন Na প্রবেশ করতে হবে। তাই NaOH যে বিক্রিয়া ঘটালাম, তো H এবং OH মিলে কি করলো, তোমার পানি তৈরি করলো। আর এই Naটা তোমার C এর সাথে গিয়ে বসা পড়লো। তাহলে কি হলো, এটা তোমার ওই কোনা তৈরি করি আমরা COONA, ঠিক আছে। তো Na ঢুকে গেল H এর বদলে, এইটার সাথে এখন আবার NaOH দিবা তুমি। এই NaOH এর ক্ষেত্রে তোমার অবশ্যই কী করতে হবে, সোডা লাইম দেওয়া লাগবে। মানে সোডা লাইম মানে NaOH সহকারে CaO আর কি, ক্যালসিয়াম অক্সাইড, এদেরকে সোডা লাইম বলা হয়। তো তখন কি হবে, তখন রিয়েল তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ঘটবে। জাস্ট ওই একটা এইচ থাকবে এখানে, এই যে এইগুলি আছে তোমার পরমাণুগুলি আছে, এটা পরস্পর বিক্রিয়া করে তোমার সোডিয়াম কার্বনেট তৈরি করবে। আর যেই এইচটা বাকি থাকবে ওইটা এই C2H5 এর সাথে যুক্ত হয়ে C2H6 তৈরি করলো। এটি আসলে কি, অ্যালকেন। এবং এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা কি বলি, ইথেন। তো সবাই বুঝতে পারলে, খুব সহজে আমরা কিন্তু কার্বনকে কমাই ফেলতে পারি এই ধাপ অনুযায়ী, জিনিসগুলি একটু মাথায় রেখে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা যেই টপিকটার মধ্যে যাব সেইটা হচ্ছে তোমার পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, পলিমারকরণ বিক্রিয়া। তো চলো প্রথমে পলিমারকরণ মানে কি, মানে পলিমারকরণ বিক্রিয়া বলতে কি বোঝায় বা জিনিসটা কি। হ্যাঁ, পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, পলিমান হচ্ছে বহু। পলি বলতে আমরা কি বুঝাই, পলি বলতে বুঝাই বহু বা অনেক, বুঝাই, ঠিক আছে। অর্থাৎ পলিমারকরণ এমন একটা বিক্রিয়া যেই বিক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি তোমার অণু থাকবে, অনেকগুলি অণু থাকবে। ওই অণুগুলি একসাথে বন্ধনযুক্ত হয়ে বিশাল বড় একটা অণু তৈরি করবে। অর্থাৎ খেয়াল করো, প্রথমে ধরো আমার কাছে বিচ্ছিন্ন 1 লক্ষ অণু আছে, ধরো ইথিন অণু আছে, ঠিক আছে। মানে আমার কাছে 1 লক্ষটা ইথিন অণু আছে যারা বিচ্ছিন্ন, আলাদাভাবে ছড়াই ছিটে আছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ছড়াই ছিটে আছে। এই 1 লক্ষ ইথিন অণুকে যদি আমি সংযুক্ত করে একটা বৃহৎ আকার অণু তৈরি করি, মানে ওই 1 লক্ষ ইথিন অণু পরস্পরের সাথে বন্ধনে যুক্ত হয়ে একটা যদি অণু তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলি, পলিমারকরণ বিক্রিয়া বা বহু ইথিনের সমষ্টি, ঠিক আছে। তো অনেকগুলি ইথিন একসাথে এখানে যুক্ত হয়েছে,
সেটা কিভাবে দেখি। ওইটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। যেমন প্রথম বিক্রিয়া হচ্ছে তোমার পলিথিন, প্রথম বিক্রিয়া হচ্ছে পলিথিন। প্রথম বিক্রিয়া হচ্ছে পলিথিন। পলিথিন মানে কি, সন্ধি বিচ্ছেদ করো, যে পলি যোগ ইথিন, এটাই আসলে কি পলিথিন। অর্থাৎ পলিথিন বলতে কিছুই না, পলি পরিমাণ ইথিন আছে আর কি। পলি কি, পলি মানে হচ্ছে বহু, পলি মানে হচ্ছে বহু, তার পলিথিন মানে কি বহু ইথিন। অর্থাৎ অনেকগুলি ইথিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল বড় একটা নতুন অণু তৈরি করছে, ওইটাকে আমরা কি বলি পলিথিন। তাহলে পলিথিন তৈরি করতে হলে আমার কি লাগবে, ইথিন লাগবে, আমার C2H4 n সংখ্যক ইথিন লাগবে। এই n লক্ষ কোটি হতে পারে, বিশাল সংখ্যক হতে পারে। এই বিশাল সংখ্যক বিচ্ছিন্ন যে ইথিন অণুগুলি আছে, প্রত্যেকটা অণু এখন পরস্পরের সাথে যুক্ত হয়ে বন্ধন তৈরি করে বিশাল আকার একটা অণু তৈরি করবে। এই প্রক্রিয়াকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব, যে আসলে এই যে ইথিন যেই তোমার অণুটা আছে, এই একটা অণু আরেকটা ইথিন অণুর সাথে কিভাবে যুক্ত হবে সেইটা একটু খেয়াল করি আমরা। খুব সহজ জিনিস। তো বিক্রিয়াটা আমি যেভাবে দেখাবো, বিক্রিয়াটা হচ্ছে তোমার আমি এবার ভাঙা দেখাবো। হ্যাঁ, এই যে ইথিন অণু, তাই কার্বন কার্বনের দ্বিবন্ধন, তো 2 হাত চলে গেছে, এখানে 2 হাত আছে, আর এখানেও কি 2 হাত আছে। এইখানে n সংখ্যক ইথিন আছে। ঠিক আছে, এখন কি হবে, আমরা জানি যে অ্যালকিনের মধ্যে কি হয়, অ্যালকিনের মধ্যে একটা হাত কি হয় তোমার ভেঙে যায়, মানে এই বন্ধন যেটা আছে, এই বন্ধনটা তোমার কি হবে, ভেঙে যাবে। এই বন্ধন যদি ভেঙে যায়, তাহলে এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে, এবং এই কার্বনের কি একটা হাত খালি হবে না, দুইটার একটা করে হাত খালি হবে। কীরকম হয় একটু খেয়াল করো, আমি এইভাবে দেখাই তোমারে, যে এদের এইভাবে আছে, এদের বিক্রিয়া, এই যে এইচ মানে গাঠনিক সংকেত আকারে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এইভাবে আছে, এইভাবে থাকলো। এখন আচ্ছা, এইভাবে না হয়ে আমি আরেকটু মডিফাই করি। ধরো তোমার এইভাবে হাইড্রোজেন দুইটা আছে, মানে এই যে এইটাকে ইথিনকে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর এই যে বাকি দুইটা হাইড্রোজেন ধরে রাখছে, এইটা তোমার কি আছে, n সংখ্যক আছে। এখন এই যে একটা হাত আছে, এই হাতটা কি হবে, এটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধন যদি ভাঙে, তাহলে ইথিনের দুইটা কার্বনের মধ্যে তোমার দুইটা হাত বাড়তি আকারে থাকবে না, মানে এই কার্বনের তো কি একটা হাত ভেঙে গেছে, তাহলে এইখানে তার হাত খালি হয়ে গেছে, এই কার্বনের কি এক হাত ভেঙে গেছে, মানে এক হাত খালি। এই যে দুইটা হাত যে মুক্ত আছে, এই মুক্ত দুইটা হাত দিয়ে তারা আরেকটা ইথিন অণুর সাথে যুক্ত হবে। কিভাবে একটু খেয়াল করো, একটু যদি খেয়াল করতে বুঝতে পারবা। ধরো এই পাশে আরেকটা ইথিন অণু আছে, যার কি আছে, যার ওই যে একটা বন্ধন আছে, সেই বন্ধনটা ভেঙে গেছে। তাহলে এই কার্বনের একটা হাত আছে, আরেকটা বন্ধন এখানে ছিল, ওই বন্ধনটা ভেঙে গেছে। এখন সে কি, এই যে এই এক হাত তার আছে, আবার এই কার্বনের এক হাত আছে। এই যে এইটা হচ্ছে একটা ইথিন, এইটা কি আরেকটা ইথিন। দেখো, এই ইথিনের একটা বন্ধন ভাঙার কারণে এই কার্বনের এক হাত এবং এই কার্বনের এক হাত খালি হয়েছে। এই কার্বন তার এই এক হাত দিয়ে কি করতেছে, পাশের আরেকটা বন্ধন ভাঙা ইথিনের সাথে যুক্ত হচ্ছে। দেখুন, এই যে এই কার্বন এবং এই কার্বন তারা বন্ধন তৈরি করে ফেলছে। আবার এই পাশে আরেকটা কার্বনে কি হয়েছে, তোমার বন্ধন ভেঙে গেছে। তো বন্ধন ভেঙে গেলে কি হবে, এই কার্বনের কি একটা খালি হয়ে গেছে, এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটা। আবার এই কার্বন এরও কি এক হাত খালি হয়েছে, তো এইটা দেখো কি আরেকটা ইথিন। এইভাবে চক্রাকারে অনেক, মানে চক্রাকারে না, মানে একদম চেইন আকারে অনেকগুলি ইথিন পরস্পরের সাথে, সবগুলি ইথিন পরস্পরের সাথে যুক্ত হবে। যখনই ইথিন পরস্পরের সাথে যুক্ত হবে, তখন এটা বৃহৎ আকার অণু তৈরি হবে। এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এই পাশেও কি চলতেই থাকবে। অর্থাৎ লক্ষ কোটি ইথিন তাদের কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভাঙে যাওয়ার কারণে দুইটা কার্বনের বাড়তি দুইটা হাত খালি হয়ে গেল, দুই পাশে প্রসারিত হয়ে গেল,
অর্থাৎ এইটা কিন্তু একটা ইথিনের হচ্ছে না, এটা n সংখ্যক যে ইথিন আছে না, ওই n সংখ্যক ইথিনের প্রত্যেকটা ইথিনের হইতেছে। অর্থাৎ প্রত্যেকটা ইথিনের ক্ষেত্রেই দুই পাশে কার্বনের দুইটা হাত খালি অবস্থায় আছে। যেহেতু প্রত্যেকটা ইথিনে রয়েছে, প্রত্যেকটা ইথিন আরেকটা ইথিনের সাথে এই খালি হাত দিয়ে তার খালি হাতের সাথে তোমার এই যে বন্ধন তৈরি করে ফেলবে, সে আবার তার সাথে করবে, এ আবার কি পরেরটার সাথে করবে, এরকম চলতে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ইথিন অণু তাদের বন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধনে একটা বন্ধন ভাঙার কারণে দুই পাশে দুইটা বন্ধন হওয়ার কারণে পরস্পর সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, যুক্ত একটা বৃহৎ আকার অণু তৈরি করতেছে। এই অণুকে আমরা কি বলবো? পলিইথিন। ঠিক আছে, এই বিক্রিয়াটা হবে পলিমারকরণ বিক্রিয়া। তো আমরা বিক্রিয়াটা আসলে কিভাবে লিখবো একটু সুন্দরভাবে আমি লিখে দেখাই। তোমরা একটা জিনিস জানো যে আমি যদি দুইটা বিচ্ছিন্ন হাইড্রোজেন লিখি, দুইটা বিচ্ছিন্ন হাইড্রোজেন যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন অণু তৈরি করে, তখন আমি এই দুইটারে কোন জায়গায় দিই? অণুর ক্ষেত্রে এইটা নিচের দিকে বসে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এইভাবে দিই যে দুইটা অক্সিজেন পরমাণু, এখানে কিন্তু পরমাণু আকার আছে, বিচ্ছিন্ন, তাদের মধ্যে কোনো বন্ধন শক্তি নেই। যখন এই বন্ধন শক্তি হয়ে অক্সিজেন অণু তৈরি করলো, তখন এই দুইটা কই চলে আসে? নিচের দিকে চলে আসে। ঠিক একইভাবে এখানে যেহেতু ইথিন অণুবল, এই অনেকগুলি ইথিন এখানে আছে n সংখ্যক, যখন তারা একসাথে যুক্ত হয়ে একটা বন্ধনের মাধ্যমে বৃহদাকার একটা অণু তৈরি করবে, তখন এই nটা কই যাবে? নিচের দিকে যাবে, নিচের দিকে, ডান সাইড। এটাই নিয়ম আর কি। তো আমি একদম নর্মাল পিকচারটা তোমাদের করায় দেখাই, যেভাবে তোমরা লিখবা আর কি। কার্বন কার্বন দ্বিবন্ধন দেখাইবা, এখানে H2, এখানে H2, এটা হচ্ছে ইথিন। কত সংখ্যক? n সংখ্যক, হিউজ পরিমাণ ইথিন আছে। এখন কি হবে? তোমরা এইভাবে দেখাবা যে কার্বন এই যে এইখানে H, এইখানে H, ওই H2কে তুমি একটু ভাঙা দেখাইতেছো আর কি। ঠিক আছে, এই কার্বনের একটা হাত ভেঙে গেছে, এই একটা হাত খালি, এই একটা হাত খালি, এই খালি হাত দেখালেই হবে। তাহলে বোঝা যাবে যে এই খালি হাতের মাধ্যমে তারা পরস্পর যুক্ত হয়েছে। এই এখানে তুমি n দিয়ে দেবে। এইটাই হচ্ছে কি পলিথিন, এইটাই হচ্ছে পলিথিন, আর কিচ্ছু না। আমার পলিমারকরণ বিক্রিয়া, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে এই যে H2C একটা বন্ধন দিবা, CH2 একটা বন্ধন, তাহলে এই যে এখানে একটা হাত খালি, এখানে কি একটা হাত খালি, এই যে এইভাবে দিয়ে তুমি n দিয়ে দিবে। এইভাবে দিলে এই যে এইভাবে ডিটেলসে তুমি দেখাইতে পারলো আর কি যে কীভাবে হইতেছে। ঠিক আছে, এই তারপরে বিক্রিয়াটা কি? তারপরে হচ্ছে পলিপ্রোপিন। নাম শুনেই বুঝা গেছো যে আসলে প্রোপিন আছে, প্রোপিনটা তোমার হিউজ পরিমাণ আছে, অনেক পরিমাণ আছে পলিপ্রোপিন। ঠিক আছে, আচ্ছা, এখন প্রোপিনের সংকেত কি? প্রোপিনের সংকেত আমরা জানি যে এটা অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট C3H6। ঠিক আছে, C3H6। অর্থাৎ এইভাবে তুমি এটা লিখতে পারো যে কার্বন কার্বন কি তিনটার মধ্যে এইভাবে লিখবা, যে কোনো একটার মধ্যে তুমি দ্বিবন্ধন দিবা আর কি। দ্বিবন্ধন দিলে সেটা তোমার অ্যালকিন হয়ে গেল। কারণ এই কার্বনের এক হাত ইউজ হয়েছে, তাহলে 3টা হাত খালি আছে। আর এই ভিতর কার্বনের 1 2 3 3টা হাত ইউজ হয়েছে, তাহলে একটা হাত খালি আছে। আর এই একদম ডান পাশের কার্বনের 2টা হাত ইউজ হয়েছে, তার মানে কি 2টা হাত খালি আছে। এইটা হচ্ছে কি তোমার প্রোপিন। তো এই প্রোপিনের মূল ঘটনা কোথায় ঘটবে? যে তোমার এই পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে? ঘটবে হচ্ছে গিয়ে এই যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে যাবে। এই দুইটা কার্বনের বন্ধন ভাঙছে না, তাহলে এর একটা হাত খালি হবে এখানে, এর একটা এখানে খালি হয়ে যাবে। এরা দুই পাশে হাত প্রসারিত করবে। এই হাত প্রসারণ কিন্তু একটা প্রোপিনের হচ্ছে না, এখানে যতগুলি প্রোপিন আছে প্রত্যেকটা প্রোপিনের হচ্ছে। প্রত্যেকটা প্রোপিনের যখন প্রোপিনের মধ্যে যখন কার্বন কার্বনের 2টা হাত খালি হয়ে যাবে, তখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা চেইন আকারে বিশাল বড় অণু তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই প্রোপিনকে আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু দেখো এই যে CH দ্বিবন্ধন CH2, এই যে একটা এক্স্যাক্টলি এইটাই কিন্তু এখানে লিখলাম। এই যে একটা বন্ধন, যে এটা আমি উপরে দিতে পারি, এটা উপরে দিয়ে আমি এই বন্ধনটাকে এইভাবে দিয়ে আমি উপরে CH3 লিখতে পারি। এই যে এইটাও কিন্তু কি পলিপ্রোপিন। জাস্ট এই জায়গা থেকে বরাবর ছিল, উপরে দিলাম। কেন দিলাম? কারণ আমার এই বন্ধনটা যে ভাঙবে, মানে এই বন্ধনটা যে ভাঙে যে দুই পাশে দুই হাত প্রসারিত হবে, এটা তো আমার দেখাতে হবে। এইটা যদি এই যে তোমার এই মিথাইল যে মূলকটা আছে, এই যদি বাম পাশে থাকে, তখন তো আমি এই এত সুন্দরভাবে তোমার প্রসারিত হাত দুইটা দেখাতে পারবো না। তো চলো আমরা বিক্রিয়াটা করি। বিক্রিয়াটা হচ্ছে এইভাবে, তুমি খুব সুন্দরভাবে সাজাবা। এই প্রোপিন লিখবা তুমি এইভাবে
কার্বন দ্বিবন্ধন, আর এইখানে কি এইভাবে আগে এই পাশ দিয়ে লিখতা, এখন এই পাশ দিয়ে লিখবা না, ঠিক আছে? একটা কার্বন তুমি উপরে পাঠাই দিবা, দিলা। এখন এইখানে কয়টা হাত, এই কার্বনের হাত কয়টা? দুইটা, তাহলে দুইটা খালি। আর এই কার্বনের 1 2 3 তিনটা ইউজ হয়েছে, তাহলে কি একটা হাত। আর এই কার্বনের একটা, তার মানে কি তিনটা ইউজ হবে। এইটাই হচ্ছে কি তোমার প্রোপিন। কত সংখ্যক নিবা? n সংখ্যক, পলি পরিমাণ, ঠিক আছে? তাহলে এখন কি হবে? একদম সিম্পল জিনিস। এইখানে এই যে HC যা আছে তাই লিখবা, যা আছে তাই লিখবা। জাস্ট কি করবা, এই যে এখানে একটা বন্ধনকে তুমি ভেঙে দিবা। কিন্তু বন্ধন ভাঙছো, কার কার বন্ধন ভাঙছে? এই কার্বন এবং এই কার্বনের। তাহলে এই দুইটা কার্বন এখন কি করবে? দুই পাশে হাত প্রসারিত করবে না? তো দুই পাশে হাত প্রসারিত করাও। এখানে এই যে দুই পাশে দুইটা হাত প্রসারিত হলো, এই যে হাত প্রসারিত মানে কি পলিমারকরণ বিক্রিয়া হয়ে গেছে। আর এই এনটাকে তুমি এই নিচের দিকে দিয়ে দিবা, একদম নর্মাল আমাদের কেমিস্ট্রির লজিক অনুযায়ী। বুঝতে পারছো? এইটাই কি, এইটাই হচ্ছে কি পলিপ্রোপিন বিক্রিয়া। এইটাই হচ্ছে পলিপ্রোপিন বিক্রিয়া। এখন আবার ঠিক একই রকম পলিভিনাইল ক্লোরাইড, হ্যাঁ, পলিভিনাইল ক্লোরাইড বা পিবিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড বিক্রিয়া। একদম সিম্পল জিনিস, খুবই সহজ। পলিভিনাইল ক্লোরাইড, এখানে ক্লোরিন আসছে, আর কিচ্ছু না। তুমি এখানে কি করবা? এই কার্বন কার্বনে দ্বিবন্ধন দেখাইবা, এইখানে তুমি ক্লোরিন দিবা। এর আগে তুমি কি করছিলে? পলিপ্রোপিনের ক্ষেত্রে এখানে তুমি কি করছিলে? CH3 দিছিলা, ঠিক আছে? কার্বন তিনটা পাশাপাশি না বসে তুমি উপরের দিকে দেখাইছো। এখন উপরের দিকে তুমি জাস্ট ওই মিথাইল, এই যে এই যৌগমূলকটা না বসায় তুমি এখন কি করবা? তুমি এখানে জাস্ট ক্লোরিন বসাই দিবা। বসানোর পর এখন তুমি কি করবা? এখানে কার্বন কি দুই হাত, তার মানে এখানে দুইটা থাকবে। আর এই কার্বনের 1 2 3টা ইউজ হচ্ছে, এখানে একটা H, ঠিক আছে? এইটা তুমি কি করবা? এখন n পরিমাণ নিবা, ঠিক আছে? মানে এইটা হচ্ছে কি, এই যে জিনিসটা, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। কিচ্ছু না, তোমার অ্যালকিনের মধ্যে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, আর কিচ্ছু না। উপরের দিকে দেখাচ্ছি, এটা তুমি জানোই কেন দেখাচ্ছি, যাতে দুই পাশে দুইটা হাত প্রসারিত হয়েছে সেটা দেখানোর জন্য আর কি। তো এটা ভিনাইল ক্লোরাইড। এখন কি হবে? দুই পাশে দুইটা হাত প্রসারিত হবে, কিচ্ছু না, যা আছে তাই লিখবা। একটা বন্ধন লিখবা এখন, কারণ একটা ভেঙে গেছে, ঠিক আছে? এই যে এইখানে একটা বন্ধন কিন্তু কি ভেঙে গেছে, কিন্তু এই বন্ধন ভাঙলে এই যে এই দুইটা কার্বনের ভাঙছে না, তাহলে এই কার্বন এই পাশে একটা হাত প্রসারিত করবে, এই পাশে একটা হাত প্রসারিত করবে, আর এই কার্বন কি এই পাশে একটা হাত প্রসারিত করবে, এইখানে এন বসে যাবে। এইটাই এখন কি, এইটাই এখন হচ্ছে পলিভিনাইল, হ্যাঁ, ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। এটাই হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। খুব সহজে তোমরা কিন্তু এই জিনিসগুলি তোমাদের আয়ত্তে আনতে পারো। যদি তোমাদের কোনো সমস্যা হয়, এর পরবর্তীতে আমরা প্রায় সকল বোর্ড নিয়ে আলোচনা করব, সকল বোর্ডের সকল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা দেখবা যে আমি যেই পার্ট 1 এবং পার্ট 2 দুইটা লেকচার দিছি, দুইটা লেকচারের মধ্যে মেজরিটি কোশ্চেন তোমাদের সলভ হয়ে যাবে এবং খুব সহজে তোমরা এগুলি অ্যান্সার করতে পারবে। এবং ধারাবাহিকভাবে এই তোমার এই আমার লেকচার জীবাশ্মর পার্ট 1 এবং পার্ট 2টা দেখবা এবং খাতায় লিখে তুমি বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয়, আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব আছে, ওখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী যে লেকচারটা আসবে আমরা আসলে কি এই যা সূত্র শিখেছি, যে সূত্রের মাধ্যমে যে সকল কিছু সমাধান করা যায়, ওই জিনিসটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে আর কি। আশা করি তোমাদের খুব উপকার হবে এই সহজে এবং খুব সিম্পল ওয়েতে তোমরা এই জীবাশ্ম যেই চ্যাপ্টারটা আছে সেটা তোমরা বুঝতে পারবে। একদম সহজ জিনিস, এই দুইটা লেকচারের মধ্যেই মেজরিটি জিনিস দেয়া আছে। ইনশাল্লাহ তোমাদের খুব উপকার হবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।